আবার বাড়িছে বিশিষ্টজন। এই বিশিষ্টজনেরা বিশাল আসর হয়েছিল হাসিনার আমলে। তারা নানা বিষয়ে তাদের জ্ঞান গব্য বক্তিমা দিত আর পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে ছাপাইতো। তাদের জ্ঞান প্রচুর, তাও আক্কেল কম, তাই তারা বুঝতে পারতো না যে পাবলিকে তাদের চুদে না, পাবলিকে যাদের চুদে না কিন্তু মনে করে মুই কি হনুরে, এরাই হইতেছে বিশিষ্টজন, বুঝাও। তা কারা কারা এটা করিছে দেখবেন, সে ঘুরে ঘুরছে সেই আমি বাকশালী ঘটনার লোকেরা। আসেন দেখি এই মার্কা মারাদের কয়েকটারে দেখি, তারপরে তারা কি কইছে সেটা দেখমুনি। আনু মোহাম্মদ, হাসিনার বান্ধবী সুলতানা কামাল, খুশি কবির, টিআইবির ইফতেখারুজ্জামান, ওরে একবার ঠাপাইছিলাম, কঠিন ঠাপ দিছিলাম, অনেকদিন শান্ত আছিল, আবার মাথা বের করিছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা চৌধুরী, তারপরে কামাল হোসেনের মেয়ে সারা হোসেন, আবার অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৌদ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওরে অগ্রণী ব্যাংক থেকে পাশায় লাথি দিয়ে বের করে দিবেন। তারপরে আবার দেখেন কি আবার কমু আমাকে শ্রদ্ধাভাজন নূর খান, মানবাধিকার কর্মী, হুদাইকা ঢুকিজের মধ্যে গুম কমিশনের প্রধান, কিন্তু ভালো কাজ করিচ্ছে। কিন্তু বাঙ্গু সুশীলদের এই এক সমস্যা, তারা সব অর্জন নিয়ে পূজা দেয় আওয়ামী লীগের চরণে। ওনারা গুম কমিশনে নেওয়ার আগে সব আলাপ বরাবর করা লাগলেন যে আপনি কখনো আমি বন ফেরি করতে পারবেন না, আর কামটা ঠিক করেন নাই। যাই হোক, আজকে কিছু কইলাম না, নিজেদের লোক। আবার দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের, বুঝাও তো এদের নাই ফুটা পয়সার দাম। আসছে পত্রিকা পাতায় প্রতিবাদ জানাইতে, কইছে ধানমন্ডি 32 নম্বর রোডের শেখ মুজিবুর রহমানের বাড়িটা ঘুরিয়ে দেওয়ার তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছেন দেশের 26 জন বিশিষ্ট নাগরিক যাদের পাবলিক। তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাতে করে গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চায়। আবার তা করেছি তো আমরা, আমিও করেছি, আমি তো ডাক দিছি, তো আমার বিচার কর তুই। দেখি দেখি ক্যাঙ্কা তোর মাজাত জোড়ায়, দেখি আয় আয় একটা মামলা কর আমার নামে, দেখি কত তোর মাজাত কত জোর আছে, তোর 26 জন মিলা, দেখি আয় কর তো, দেখি আমার নামে একটা মামলা, আয় দিব বিচার। মর্মাহত কে, স্তম্ভিত কে, লজ্জিত কে, তোকে কি কেউ মানেনি, লজ্জা পেশ কে? বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তো বাড়ি তো হাসিনার বাপের, তোর খাটে হাসিনার তাও একটা কথা ছিল। কারণ হচ্ছে হাসিনার রসুনের কোয়ায় না, ওগেরা একই রসুনের কোয়ায়, ওই রসুনের নাম ইন্ডিয়া। ইন্ডিয়া ভাবতে পারে নাই যে আমি ন্যারেটিভের তীর্থভূমি এইভাবে জয় বাংলা হয়ে যাবে, ওইটা টিকে থাকলে আবার ওইটাই ভর করে আওয়ামী লীগ উঠে দাঁড়াইতো। সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় 32 নম্বর ভাঙা নিয়ে, বুঝতে যাও যে এক শিয়াল যদি একদিকে হুক্কা হুয়া করে না, আর উল্টা দিক থেকে ক্যা হুয়া করে সব শিয়াল চিল্লায়, শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল। এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে ক্যা হুয়া করিচ্ছে, বুঝছাও। দেখেছেন, দেখেন হর্ষবর্ধন সিংলা কি কয়। जो शेख मुजीबुर रहमान का घर जलाया है, वो ना सिर्फ उनका घर था, पर ये 1971 के जो जितने भी लिबरेशन वॉर के मोमेंटोस थे और आर्काइव थे, डॉक्यूमेंट्स थे, वो सब वहाँ पे थे। तो मुझे लगता है कि ये एक अटेम्प्ट है कि 1971 के इनके जो लिबरेशन वॉर का जो स्पिरिट है और वो नैरेटिव है, उसको हटाने का कोशिश है। तो इसमें जो लोग दाखिल थे वो शायद हिज़्बुत तहरीर के भी थे, और जो हमने देखा IS के फ्लैग भी लगाया इन्होंने। तो ये थोड़ा स्टूडेंट्स तो नहीं थे, ये मुझे लगता है कि आतंकवादी थे। और ये जो हरकतें हैं मेरे ख्याल से बांग्लादेश के लोगों के हित में नहीं है। भारत सरकार की तरफ से एक प्रेस स्टेटमेंट भी, एक से ज़्यादा प्रेस स्टेटमेंट हैं, उनके डिप्टी हाई कमिश्नर को बुलाया गया है, और हमने काफ़ी मतलब सख्त तरीके से इनको बताया कि ये सब हरकतें नहीं चलें। আবার দেখেন ইন্ডিয়ার টেলিগ্রাফ কি কয়, যে বলে এটা নাকি ISI এর কাজ। ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ কি ধৈঞ্চারে তোগের মতো? বাংলাদেশের মানুষ রক্ত দিয়া যুদ্ধ করে পতাকা পাইছে। এই 24-এ রাজপথে আমাদের ছেলেরা রক্ত দিছে, বীরের মতো লড়াই করছে চোখের সামনে। তোগের মতো আলোচনার টেবিলে বসে ব্রিটিশদের সাথে নেগোশিয়েট করে স্বাধীনতা পাইছে রে ভাই। তাই বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা একবার দেখে আমেরিকার হাত, একবার দেখে পাকিস্তানের হাত। পাকিস্তানের হাত কুটি আছে জানি না, কিন্তু তোর পুটকিত আছে এটা শিওর। শালা গান্ডু ধ্বজভঙ্গ। এই জন্য তো ইন্ডিয়ান নায়িকাগুলো খালি বাংলাদেশে আসে, বাংলাদেশের আগুন বরাবর পোলাপানগুলোর আকর্ষণে আসে, বীরত্বে মুগ্ধ হইয়া আসে। আরো আসবি শালা। 32 নম্বরের সাথে বাংলাদেশের গৌরবের ইতিহাস জড়িত নাই, আছে লজ্জা আর কলঙ্কের ইতিহাস।
কেন আছেন দেখি। এ বাড়ি তৈরি হয়েছিল দুর্নীতির টাকায়। এই বাড়ি থেকে মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর কাছে, দেশের মানুষকে গণহত্যার মুখে ফেলা। নেতা নাকি সে সুটকেস গুছে রেখেছিল বুঝছাও, যে ও ধর্মীয়টি থেকে। তারপরে নাকি ফোন করেছে আর্মির জেনারেলদেরকে, আমাকে ধরে নিয়ে যাও, ধরে নিয়ে যাও। এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল। একেবারে মিছা কথা, ডাহা মিছা কথা। বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানের আর্কাইভে খোঁজ নেওয়া উচিত। 1971 সালে ওই যে সোহাদ্দির বডিগার্ডের যে মামলা হয়েছিল না, স্বীকারোক্তি কি দিছিল, সে যেরকম ধান্দাবাজ, তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা। আমি 99% শিওর। বাকি 1%-এর জন্য আপনারা পাকিস্তানে একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন, মিলা যাবে। আমি কইলাম এটা আরো আগে করা উচিত ছিল। ইনফ্যাক্ট সেই মামলার পুরা নথির নকল বাংলাদেশের সরকার নিয়ে এসে উন্মুক্ত করে দেওয়া উচিত। মুজিবের যে দুর্নীতি মামলা যেটা দেখালাম, যেটা 2 বছর জেল কাটিছে না ওই সোহাদ্দির বডিগার্ড, সেই মামলার নথি উন্মুক্ত করে দেওয়া উচিত। আওয়ামী লীগকে মরালি দুর্মুষ পেটায় না করলে ওরা থাকবে না। হিউম্যান রাইটস ওয়াচ আবার বিবৃতি দেয়া কইছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হইলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। মানে হইল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়ায় কোনো আইন লঙ্ঘন করা যাবে না। তাইলে আইন লঙ্ঘন মানে কি আসেন এটা বুঝে দেখি। ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো গণপ্রতিরোধ সৃষ্টি হইয়া যদি কোনো পাল্টা ক্ষমতার জন্ম দেয়, তাইলে নাকি আইন লঙ্ঘন হইয়া যাবে। যার সোজা মানে হইল যে কোনো বিপ্লবী তো অবৈধ, আইন অবৈধ। তো এমন এক কাজ যেটা আইনের লঙ্ঘন। কার আইন? কোন আইন? তাহলে যে দেশের মানবাধিকার সংস্থা HRW, সেই আমেরিকায় 1776 সালে যে বিপ্লব হয়েছে সেটা অবৈধ, আইন লঙ্ঘন। বা ধরেন 71-এর মুক্তিযুদ্ধ, এটা তো আইন লঙ্ঘন। 1976 সালে আমেরিকান বিপ্লবীরা অস্ত্র হাতে তুলে নেয় নাই, সেটা কোন আইনে নিছিল? কোন আইনে ন্যায্যতায় নিছিল? নাকি HRW কবে যে সেটাও অবৈধ, আইনের লঙ্ঘন? কোন নতুন ক্ষমতা যদি রাজপথ থেকে উত্থিত হয় জনগণের মধ্য দিয়া, তার আগে বা তার উপরে কোনো আইন নাই। আগে ক্ষমতা, তারপরে সেই ক্ষমতার মূরত থেকে আইনের জন্ম, কনস্টিটিউশনের জন্ম। এটাই হইল রাজনীতির ধারণা। মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে পারবেন না। মানবাধিকারের ধারণা দিয়ে রাজনীতি বুঝতে গেলে বেশি বুঝবেন, এইরকম মাখায় ফেলবেন। কোনো গণপ্রতিরোধ যদি তৈরি হয় কোন একটা জুলুমের বিরুদ্ধে, তাহলে একটা পাল্টা গণক্ষমতার জন্ম হয়, যা জীবন্ত, যা আগের সকল ক্ষমতা, সকল আইন, সমস্ত কনস্টিটিউশন, সব সংবিধানকে নাকচ করে দেয়। পাবলিক নিজেই জীবন্তভাবে গণক্ষমতা নিয়ে হাজির হইয়া যায়, যার সামনে আগের সমস্ত ক্ষমতা, আগের সমস্ত আইন, সমস্ত কনস্টিটিউশন নাকচ হইয়া যায়। নতুন ক্ষমতার সামনে সকল আইন অন্যায্য, বাতিল হইয়া যায়। সেটা ঘোষণা দিয়া কনস্টিটিউশন বাতিল করে বলা হোক আর নাই হোক, সবসময় আগে নতুন ক্ষমতা, পরে আসবে সেই সূত্রে আইন। আগে থেকে থাকা কোনো আইন দিয়ে নতুন ক্ষমতা তৈরির পর আর প্রযোজ্য থাকে না, কার্যকর থাকে না। আমরা কি 1971 সালের আগে থেকে পূর্ব পাকিস্তানের, মানে যেটা পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানের আইন কনস্টিটিউশন মাইনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম? নয় কোনো গণক্ষমতা তৈরি করতে বা জন্ম দিতে পারতাম আমরা যদি আইন মেনে করতাম? পুরানো যে কোনো আইন কনস্টিটিউশন মানলে যে কোনো ধরনের অস্ত্র ধরনের তো অবৈধ এবং রাষ্ট্রদ্রোহিতা। এবং নতুন যে কোনো গণক্ষমতা জন্ম নিলে পরে সে নতুন সব আইনের জন্ম দিতে পারে। আর গণক্ষমতা জন্মের আগে কোনো আইন সে মানবে না। ক্ষমতার আগে কোনো আইন নাই। নয় ক্ষমতা থেকে এরপরে কেবল নয় আইন, নয় কনস্টিটিউশন তৈরি হইতে পারে। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে এই গণক্ষমতার উপরে আগের কোনো আইন তাদের উপর আর প্রযোজ্য না, ছিল না, থাকতে পারে না। রাজপথে থাকা ছাত্র জনতাই আইন, আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষাই আইন। আমরাই সার্বভৌম জনগণ, আমরাই সম্মিলিতভাবে যেই আকাঙ্ক্ষা পোষণ করব সেটাই বাংলাদেশের আইন। এর বাইরে কোনো আইন নাই। এবং এই জন্যেই এই বিপ্লবী জনতাকে মব আখ্যা দেওয়া হচ্ছে। কাদের তরফ থেকে? কেন বিপ্লবী জনতাকে মব বলা হচ্ছে? কারণ এরা জনগণের গণক্ষমতায় ভয় পায়। আসেন এটা একটু বুঝে দেখি। এই যে দেশের বিচার বিভাগ, বাস্তবে তো হাসিনার আদালত হিসেবে কাজ করলেও সাংবিধানিক নথিতে এটাই কিন্তু দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান। এতটাই ক্ষমতাধর যেটা সংসদ বা জনগণের ক্ষমতার চাইতেও শক্তিশালী। এমনকি সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের ব্যাখ্যা তারা দেয়। এমনকি যদি রাষ্ট্রই বিলুপ্ত হয়ে যায় তাও বিচার বিভাগ বহাল থাকবে। এই বিচার বিভাগকে তাই সরকার কিছু করতে পারে না, করতে পারেও নি। হাসিনার তৈরি করা এই স্ট্যাবলিশমেন্টই এখনো বহাল আছে। আজ যারা এই যে মবের সমালোচনা করতেছে তাদের অনেকেই কিন্তু কিছুদিন আগে যে বিচারিক অভ্যুত্থান জুডিশিয়াল কু করতে গেছিল না, সেটা ছাত্র জনতা প্রতিরোধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। কারণ তখন আর কোনো পথ খোলা ছিল না, তো বিচার বিভাগের উপরে কারো হাত ছিল না।
এক সময় সংবিধানে বিচারকদের ইমপিচমেন্টের বিধান ছিল, অভিশংসনের বিধান ছিল, তাদেরকে লজ্জা দেওয়ার বিধান ছিল, যেটা দিয়ে তাদেরকে অপসারণ করা যেত। সেখানে সংসদের কিছু ক্ষমতা ছিল, কিন্তু বিচার বিভাগ সেটা বাতিল করে দিচ্ছে। বুঝে যাও, এখন যারা সত্যিকারের ন্যায় বিচার ব্যবস্থা চান তারা কিভাবে হাসিনার স্বেচ্ছাচারীভাবে সাজানো বিচার বিভাগ দিয়ে সেটা পূরণ করবেন? একমাত্র সমাধান হইল বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা, নতুন করে একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা। আর সেটা করতে হইলে সংবিধান সংশোধন করতে হবে এবং বিচার বিভাগের উপরে জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জনগণ সর্বোচ্চ, বালের সংবিধান, বালের বিচার বিভাগ, সবার উপরে জনগণ। এই বিচার বিভাগ যখন ন্যায় বিচার দিবে না, যখন ক্ষমতাসীন দলের লোকদের রেহাই দিয়ে দিবে, তখন জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে? সরকার চাইলেও তখন বিচার নিশ্চিত করতে পারবে না। মজার বিষয় হলো বিচার বিভাগের সাথে যখন সরকারের সংঘাত সৃষ্টি হবে, তখন সরকারের হাতে একমাত্র পথ থাকে জনতাকে ডাক দেওয়া। তাইলে বুঝেন, রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে বিচার বিভাগ নিজেই এই যে মবস বলতেছে, যাদেরকে জনতাকে বলতেছে বিক্ষুব্ধ জনতা, তা তৈরি হওয়ার পূর্ব শর্ত তৈরি করে রাখছে। জনগণের সার্বভৌমত্বের বদলে বিচার বিভাগের সার্বভৌমত্ব দলিলে লিখে রাখা হয়েছে। জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন? রাষ্ট্রের মালিক জনগণ, বিচার বিভাগ না। বিচার বিভাগের ঊর্ধ্বে জনগণ, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই যাদেরকে আজকে মব বলা হচ্ছে তারা থাকবে, জনতা রাস্তায় থাকবে, জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে, ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে। এবার আসেন 32 নম্বর ভাঙায় কি অর্জিত হয়েছে, কি লাভ হয়েছে, এটা একটু বুঝে দেখি। এই সরকার, যে সমস্ত সরকার যে সমস্ত ভালো কাজ করে না, তার দায় এসে পড়ে ছাত্র জনতার নেতাদের উপরে। তখন গালি খেতে হয় তাদের। আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি বলে কটাক্ষ করা হয়, মানে ছাত্ররা যে দল তৈরি করতে যাচ্ছে, যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন। তারকে একবারও ভেবে দেখছেন যখন ছাত্র জনতা 32 নম্বর ভাঙে, তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না? ছাত্র জনতার এই কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি, সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ। এটাই তো স্বাভাবিক। সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে, তারা রাষ্ট্র চালাইতেছে, আমরা সরকারের পাবলিক পার্টনার। রাষ্ট্রের দায়িত্বে থেকে তারা যেটা করতে পারতেছে না, সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে। সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙতো। সরকার আধা বিপ্লবী জন্য সে চুপ করে থাকে, আমরা কামটা সেরা দিই। আধা বিপ্লবী সরকার হইলে তো এমনটাই হওয়ার কথা। এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো, বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না, যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে। এই সরকারকে জোর কইরা সংবিধানের কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে। এইটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে। সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা, সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে। সরকার আমাদের বাধা দিতেছে না। এইখানেই মজা, এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝছাও, নতুন ধরনের। আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না, এটা বিপ্লবী সরকার না। আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি, এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেবো এই সরকারকে। এটাই আমাদের অর্জন। যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যেতেছে, তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি। বিপ্লবের পর হাসিনার স্ট্যাবলিশমেন্টের যারা শরিক ছিল তারা ভাবছিল সব গুছায় আনছি, এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি। ডেলি স্টারের সাংবাদিক কইছিল না, অ্যাডভাইজার আমরা বানাই। হ্যাঁ, বেশ স্বস্তিতেই ছিল। কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে, হওয়াটাই স্বাভাবিক। তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন আরো এক ধাক্কা খেয়েছে। বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন। আজ যারা আকার ইঙ্গিতে নিন্দা করতেছে না, তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে মনে করে না। তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা, সুন্দর। কত্তার পাদ তো শেখ মুজিবের পাদ, ওটা গন্ধ না, বুঝছাও? তাই সরাসরি বলতে পারতেছে না, সেই জন্যেই এই মব টপ বইলা এই সমস্ত ধোঁয়াশা তৈরি করতেছে। তবে আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে, আগে শুনেন কেমনে। পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সের একটা লয়ের কথা বলি। ইফ ইউ কিল সামওয়ান, you don't need to death penalty. Maybe life in the prison, 10 years, 12 years. ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে, আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে। এই কুকুরটার গলা কাইটা যদি এখানে কোন মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি 10 বছর জেল, ফাঁসি তো দিবে না, তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে?
হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা, আর এক বক্তৃতায় গেল 32 নম্বর। আলহামদুলিল্লাহ, আমার শহীদের মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা ছোট বড় মাঝারি কোমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না, ছানা বানা করে ফেলবে। আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র হবে। আমার সত্যি যদি মাইরা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায়। আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে। এইখানেই শেষ না, আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো, ওদের জান ওইখানে আমি কালা কালা করে দেবো। সরকার গত 6 মাসে যা যা ভুল করেছিল যে জায়গায়, সেইটার কাফফারা দিতে হয়েছে আমাদের 5ই ফেব্রুয়ারিতে। আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে। এই জন্যেই প্রেসিডেন্ট সরকার আরো সংহত হয়েছে, ভালো হয়েছে আমাদের জন্য। অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে। একটা সুশীল হান্টও চালু করা দরকার। কারা কারা এই যে সব 26 জন এই সুশীলেরও হান্ট করা লাগবে, ওটা জনতাই করবে। যাই হোক, আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যেতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে। আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা, অবিবেচনা প্রসূত নিয়োগ চলতেই থাকে। আমি 7ই আগস্ট কি লিখেছিলাম দেখেন, লিখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে সুপ্পু। তাহলে এত রক্তপাত এত প্রাণদানে লাভ হইল কি? বিপ্লব মানে গণক্ষমতা, সেই বিপ্লব তো সুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না। সুপ্পু কেন আবদার করে? একে আজাদ কেন এর মধ্যে ঢুকে? ছাত্রদের মতামতে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি। সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। এটা তো বলি নাই যে ডিজিএফের চিফের সাথে আলাপ করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান লেসপেন্সার দিয়ে ভর্তি হয় তাহলে কলে জান কালা কালা করে দেবো, করে দিছিলাম কলে, বুঝাও। আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক যারা বিপ্লব বেহাত করে দিচ্ছে তাদের আমরা ক্ষমা করব না। দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম, যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে, পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে। এই যে দেখেন মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি চিনি তারে, আমি অপছন্দ করি না, পছন্দই করি, কিন্তু মনির হায়দারকে আপনারা চিনেন না তাই না? আমেরিকা প্রবাসী এক সাংবাদিক। আচ্ছা বলেন তো, প্রফেসর ইউনূসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার, আপনার কার নাম মনে ভাইসা আসে? মনে মনে বলে চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে। হ্যাঁ, কনক সরোয়ার ইলিয়াস, তাই না? কনক সরোয়ার তো পিএইচডিও করেছে। তার অ্যাক্টিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না পাইয়া। কনক দারুণ জনপ্রিয় তো। আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে, কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো। কনক তো সবচাইতে যোগ্য এই পজিশনের জন্য, ইলিয়াসও যোগ্য। কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হতো তাহলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যেত। এই সরকার রাজনৈতিক সরকার না, তার তো সলিড অ্যান্টিফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে। কনক কি পরিমাণে দাবরানির উপরে রাখতো আওয়ামী লীগকে চিন্তা করেন, কিন্তু সেটা করবে না। শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার রিকমেন্ডেশন না হয়েছে। তো প্রফেসর ইউনূস, আপনি যে আয়নাঘর দেখতে যেতে পারেন না, এখনো পারতেছেন। এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি 32 নম্বরে, সেইটাতে আলী রিয়াজ করে দিছে, এটা দেয় নাই। এটা তার করে দেওয়ার শক্তিও নাই, সামর্থ্যও নাই। ওই ধানমন্ডি 32 নম্বরের সামনে কনক গিয়া দাঁড়াইলে, ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে চিক্কুর মারবে, ওই চিক্কুরের প্রতিধ্বনিতে 32 নম্বর ভাইঙ্গা খান খান হইয়া যেত, বুলডোজার লাগতো না। কিন্তু না, আপনার আলী রিয়াজকে খুশি করা লাগবে, আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না, আপনার কাজ খুশি করা লাগবে সেটা ভাববেন। ছাত্ররা ষষ্ঠ উপদেষ্টা গায়ে বানানো জানাজা করিচ্ছে। ছাত্ররা কি উপদেষ্টাদের বানাইছে না? তাদের সিলেক্ট করেছে না? এখন জানাজা কেন? যেটা নিজে গিলিছেন সেটা বমি করতে পারবেন না, দায় নেন, গিলিছেন পেটের মধ্যে রাখেন। আজকের এই অবস্থার জন্য আপনারাও দায়ী। এই টাইমটা হেলায় হারায়েন না। আগে মেলা কথা কইছি, শুনেন নাই। আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করব, কেমনে নতুন রাজনৈতিক দল করবেন। এটা আপনাদের কোনো স্যাটব্যাড আছে বলে তো মনে হইতেছে না। মন দিয়া শুনেন। অনেকে কইতে পারেন, ওদের তো গোপনে কইতে পারেন না, আলাদা আলাদা করে কইছি মেলা কইছি, কাজ হয় না। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয়। মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক, তাই সে সেইটার জন্য জীবন দিয়ে দেয় না, কমিট করে না। আমি এটাতে শুধু তার জন্য কয়া দেবো তা না, যে কোনো দল এই স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে। ছাত্ররা করলে ভালো, না হয় আমি যদি কখনো রাজনৈতিক দলটাল করি তাহলে এই পদ্ধতি অনুসরণ করব। যাই হোক, আগের প্রসঙ্গে আসি। একটা ভালো জনপ্রিয় মানুষের মনোনয়ন কিভাবে মানুষের আনন্দের উৎস হয় সেটা 21শে পদকে আমরা দেখলাম। আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে, যেমন অভ্রেন মেহেদি, সবাই খুব খুশি হয়েছে। মাহমুদ ভাই, সবাই খুব খুশি হয়েছে, কিছু কিছু লোক ছাড়া, ওটা আসিচ্ছি। শহীদুল আলম, এই জন্য জনপ্রিয় মুখ লাগে। যদিও মাহমুদ ভাইয়ের পিছে বামেরা লাগিয়েছে, সেটা একটু বুঝে আসেন। বামেদের দাবি হয়েছে যে ফুলবাড়ি গুলির জন্য দায়ী মাহমুদুর রহমান, আবার কইছে ব্লগার হত্যার জন্য দায়ী মাহমুদুর রহমান। আমার দেশের উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই যে এটা, আর এটা হইতেছে এই যে কল্লোল মুস্তফা, এটা হইতেছে আনু মোহাম্মদের লেসপেন্সার, তীব্র ইসলামোফোব।
কেমন ইসলামোফোব আপনার এক্সাম্পল দিই। আগের বিদেশি সাংবাদিক আমার ফোন দিয়া কইল যে একটু পরিচয় করায় দেন কল্লোল মুস্তাফার সাথে, আমরা একটা সাক্ষাৎকার নিব আর কি। তো আমি তাকে ফোন দিই, ফোন ধরে না, মেসেজ দিই, দেখে রিপ্লাই দেয় না। কেন? পরে জানলাম যে আমি হেফাজতের পক্ষে লিখেছি, মানে আমি লিখলাম হেফাজতের পক্ষে, তাই আমার ফোন ধরা যাবে না, এতই ব্রাহ্মণ হই। তো এই তুই যে ব্রাহ্মণ হইছু, এত বড় ব্রাহ্মণ হইছু, তোর যে ক্ষুদ্রকালে তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না, ওটা কুটি খুঁজে পাবো তুই? নাম তো এটা লাগাইছু কল্লোল, যেন বোঝা না যায় যে মুসলমান কিনা। কেমন রক্ত মজ্জায় ইসলাম বিদ্বেষ দেখেন। আজকে ওর পেজের লেখাগুলো দেখেন তো, এডিটর সাহেব পুরা প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে যত বৃষ্টি দেখেছেন। আবার দেখেন প্রফেসর ইউনূসের সরকারের মধু খাইতে আসা সাংবাদিক গোলাম মুর্তজার ভিডিও শেয়ার দেয়, তো ওই গোলাম মুর্তজা কেন জিগায় না যে প্রফেসর ইউনূসের সরকার কেন পারফর্ম করিচ্ছে না? সে তো সিনিয়র সেক্রেটারি মর্যাদায় প্রেস মিনিস্টার হয়েছে আমেরিকায়, বিধি ভেঙ্গা, এরাও নাকি আমার আলী রিয়াজের রিকমেন্ডেশন, বুঝছাও? এই বামেরা কেন প্রফেসর ইউনূসের সম্পর্কে বিলা জানেন? হাসিনাও দেখবেন বক্তিমা দিলে ইউনূসের বিরুদ্ধে বলে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলে না। কিন্তু এই যে তারপরে যে এতিম আছে না, ওমিপিয়ালের এতিম তেতিম আছে না, তারাও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এক একটা, বিএনপি জামাতের বিরুদ্ধে না, কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে এক একটা, ছাত্রদের বিরুদ্ধে এক একটা। কেন জানেন? প্রফেসর ইউনূস থাকায় ইন্ডিয়া কিছু করবে পারছে না, প্রফেসর ইউনূস থাকায় ইন্ডিয়া সমস্ত শয়তানি মাঠে মারা যাইতেছে, তাই এগুলো এত চুলকানি, বুঝছাও? ইন্ডিয়া এইগুলার লাগাইছে প্রফেসর ইউনূসের পিছে লাগতে, যেন প্রফেসর ইউনূস বিরক্ত হয়ে ক্ষমতা ছেড়ে চলে যায়। আমি নিজেই কইছিলাম যে আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করবো, কিন্তু যেই টাইমে দেখলাম আরে এই কেস তো খারাপ, ইন্ডিয়া তো প্রফেসর ইউনূসের পিছে লাগিয়েছে, সাথে সাথে একবারে ঠিক করলাম না, ইন্ডিয়ারে কোনো চান্স দেওয়া যাবে না, প্রফেসর ইউনূসের পাশে শক্তভাবে দাঁড়াইতে হবে, আর এইগুলারে সবসময় দাবরানের উপরে রাখতে হবে। আপনারাও রাখবেন। যাই হোক, মাহমুদ ভাইয়ের প্রসঙ্গে আসি। আরেক ঘটনা কি জানেন? মাহমুদ ভাই যখন জ্বালানি উপদেষ্টা, তখন সরকারের প্রধান ছিল খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল খালেদা জিয়ার দলের অন্য কেউ, তাই না? গুলি করছে তো তাইলে স্বরাষ্ট্রমন্ত্রী। মাহমুদুর রহমানের কেন দোষ? সবার দায় করার আর কারো দায় নাই, দায় শুধু মাহমুদুর রহমানের, বুঝেছেন? এইসব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাত হিসাবে দেখতে হবে। কিছু মানুষ নিহত হয়েছে, আমরা সেটা নিন্দা জানাই, মানে আপনি ফেরেস্তা বসিয়ে দিলে তো মারপিট হবেই রাস্তায়, তাই না? প্রফেসর ইউনূসের আমলে পুলিশের হাতে মারা গেছে না মানুষ, হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্যে, এবং এই দাবি জানাইতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের। এমন সংঘাত রাষ্ট্র পরিচালনার সময় ঘটে থাকে, এমনকি হত্যার ঘটনাও ঘটে, বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য। ফরমাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালতেও রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে, হইতেই হবে। 2006 সালের পর বিএনপি যে দমন পীড়নের শিকার হয়েছে, সেটাও তো এমন কিছু ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে, তাই না? জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো। জনগণ তো 2008 সালের নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই। এমনকি বিএনপি কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে, তাদের কর্মীরা গেছে, কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা এটা করতে পারে নাই। তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে। কেবল মাহমুদুর রহমানের উপর দায় চাপায় বিএনপি দায় এড়ায় যাওয়া কি ঠিক বলেন? তবে মাহমুদুর রহমানের উপর তাদের ক্ষোভ কেন? কারণটা হচ্ছে তার সাংবাদিকতা। তো এটা সরাসরি কইলেই হয়। উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন? কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ, নবী রাসূলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন? তো এটার তো জবাব আছে। সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ্যে আনা, ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত। তো তিনি সত্য চাপা দেননি, সেই জন্যই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন। এখন দেখেন হাসিনার যে অনিয়ম, হাসিনার দুর্নীতি, খুন, জখম, লুটপাট, এইটা নিয়ে ওদের যাদের পছন্দ, মতিউর রহমান, মাহফুজা নাম, তারা কোনো প্রতিবেদন প্রকাশ করছে? করেনি। অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া। যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো এই বামগুলার, তাইলে ওরা আমার দেশ পত্রিকার প্রশংসা করতো, মতিউর মাহফুজদের সমালোচনা করতো। সেটা কিন্তু করে না, আমার দেশের সমালোচনা করে। আর মতি মাহফুজ ওদের কাছে দেবতা। এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত। বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা হটাও, আমাদের বিপ্লবের আর একটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে। আজকে তো কিছু দালাল চিনিলেন, তাই না? এদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না, তাহলে লিখে আসবেন। কি লিখবেন জানেন? লিখবেন জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি সেরা ধুতি পিন। আর এইগুলারে আমার কাছে পেটে দিয়েন। ধুতি কেমনে পড়া লাগে সেটা শিখে দেবো। ফ্রি ফ্রি ইনকিলাব জিন্দাবাদ।